নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি স্বজনদের। অস্ত্র সরবরাহের অভিযোগে এক নারী আটক। বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে বান্দরবানের ৩০,০০০ বাসিন্দা। পাহাড়ি জনপদের কারণে স্থায়ীভাবে সরিয়ে নিতে পারছে না প্রশাসন। নানা সমস্যায় জর্জরিত পুলিশ বাহিনী, মানসম্পন্ন সেবা নিশ্চিত করা নিয়ে সংশয়। সেবামূলক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রাপ্য সুবিধা নিশ্চিতের তাগিদ। দালালদের দৌরাত্ম্য ছাড়াই প্রথমবারের মতো বরিশাল থেকে বিনা খরচে সৌদি আরব যাচ্ছেন ৭২ নারী শ্রমিক। সুযোগ পেয়ে খুশি সবাই। এবং ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। কুয়াকাটার অশান্ত সমুদ্রের জলরাশিতে রোমাঞ্চিত পর্যটকরা। নরসিংদী ড্রিম পার্ক সেজেছে বর্ণিল সাজে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সরকারি অফিস আদালতে কাজে যোগ দিতে শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের রিপোর্টার আশিস প্রসূন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, সজল, ঈদের পরে আজই কিন্তু প্রথম অফিস এবং স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টায় অফিস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ১ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু আজকের এই প্রথম দিনের অফিস। তো আমরা সচিবালয়ে অর্থাৎ প্রশাসনের কেন্দ্রবিন্দু যে সচিবালয় সেখানেই আছি। সচিবালয়ে কিন্তু এই ১ ঘন্টার মধ্যে আমরা যেটা দেখেছি স্বাভাবিক সময়ের মতো কিন্তু কোনো উপস্থিতি নেই। উপস্থিতি একেবারেই কম এবং প্রায় শূন্য বলা যায়। ঈদের পরে প্রথম অফিসে সাধারণত এরকম হয়ে থাকে। তবে আমি ইতিমধ্যে খবর নিয়ে জেনেছি বিভিন্ন দপ্তরগুলোতে, বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে এখনো পর্যন্ত কিন্তু কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী কিন্তু এখনো আসেননি, সেটাই আমি জানতে পেরেছি। তবে সচিব সহ ঊর্ধ্বতন কিছু কর্মকর্তারা ওনারা কিন্তু অফিসে ইতিমধ্যে এসেছেন। তবে কেউ কেউ জানিয়েছেন যে আজকে মেঘলা আবহাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে অনেকে হয়তো রওনা হয়েছেন বাড়ি থেকে, আসতে দেরি হবে। তবে যারা এসেছেন তারা কিন্তু অনেকেই কোলাকুলি করে এবং ঈদের পরে এসে কুশল বিনিময় করে কাটিয়েছেন। কিভাবে ঈদ কাটলো, কিভাবে রাস্তায় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয়েছে, সেই সব গল্প করে, সেই সব কুশল বিনিময় করেই কিন্তু তারা কাটাচ্ছেন এই সময়গুলো। তো অনেকেই বলছেন যে দুপুরের পর থেকেই উপস্থিতি বাড়তে থাকবে এবং যে স্বাভাবিক সময়ের মতো যে কর্মচঞ্চলতা এই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে, সেই কর্মচঞ্চলতা আবার ফিরে আসবে এবং মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সচিব সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তারাই যোগ দেবেন। তবে অনেকে এটাও জানিয়েছেন যে আজকে প্রথম দিন অফিস হওয়ায় অনেকের বাড়তি ছুটি নিয়ে গেছেন যারা, তারা হয়তো আজ অফিস করবেন না, তারা এর পরে এসে কাল অথবা পরশু অফিসে যোগ দেবেন। তো আমরা বিভিন্ন দপ্তর ঘুরে দেখেছি, বেশিরভাগ কর্মকর্তাদের যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রুমে কিন্তু উপস্থিতির সংখ্যা খুবই কম এবং অনেক চেয়ার টেবিল আমরা খালি দেখছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো মূলত সচিবালয়ের অবস্থা। আমরা আশা করছি তারা যেভাবে বলছেন যে হয়তো দুপুরের পর থেকে কিছুটা হলেও কর্মচঞ্চলতা ফিরে আসবে এবং মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল কর্মকর্তারাই দুপুরের পর থেকে যোগ দেবেন। দর্শক, ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সরকারি অফিস আদালতে কাজে যোগ দিতে শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা, যদিও এখনো অনেকটাই ফাঁকা রয়েছে সরকারি অফিস আদালত। সচিবালয় থেকে আমাদেরকে এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন আশিস। নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনরা। এ ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৩ ছেলেকে হারিয়ে এভাবেই বুক ফাটা আর্তনাদ করছেন মা মনোয়ারা বেগম। শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন বাবা মোর্শেদুল্লাহ।
রোববার দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উত্তর কাজীনগর গ্রামে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ৩ সহোদর বাবলু, হারুন ও কামাল উদ্দিনকে। স্বজনদের অভিযোগ পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। বল খেলাই তো বাবলুরে মারে মানে ফুসানিয়াকার করছে তকরি মাইদানে হোতাই আলাই গেরে মারি এলার কোন ফোন করছে হারুনিরে কয় বাবলুরে মারে রে কথা কইছে বাবলু হারুন আর কামাল দনুকা আইসারে এই চোখের ইয়েন বেড়ায় গাই মেচ্ছে আর এই দি সুরি বড়ি হুঁস দিছে আর গেল হরান চলে গেছে। কামালকে ফানির মধ্যে রাখি এলে ফাতারে কোবাইছে, কোবাই মারছে। হারুন একজনের ঘরে ঢুকছে, ওইখান থেকে ওই ঘরের ভাঙি ওই ঘরের ভিতরে মারছে। বাবলুও একজনের ঘরে ঢুকছে, ওই ঘরের ভিতরে ঢুকে তাকেও মারছে। আর 3 কে ছেলে মারিলে এরা আবারে এরা আরো জানোয়ার মারিলা এরে বাবা সহ্য বিবাসায় এরে বিবাসায় বাবারে এরে বাবারে আর মারিলা বিবাসায়। নিহতরা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য। এরা কোন সময় ভালোই ছিল এলাকা, আমি কোন সময় আমার গ্যাম দাম করতেন আমি দেখিনি। এদিকে এ ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে ফাতেমা বেগম নামে প্রতিবেশী এক মহিলাকে আটক করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত কিনা সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, সেই ঘটনাকে কেন্দ্র করে 3 জনকে মার্ডার, এটা কোনো রকমই কাঙ্ক্ষিত নয়। আর এখানে যদি পূর্বসূত্রতা আছে কিনা, অন্যান্য বিষয়গুলি আছে কিনা, সেগুলি আমরা তদন্ত সাপেক্ষে দেখছি। আর যারাই মার্ডার করেছে কেন না কেন তারা বিচারের আওতায় আনবে, সেই ব্যবস্থা আমরা করব। রোববার বিকেলে নিহতদের লাশ উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় সংবাদ, নোয়াখালী। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীর সোনাইমুড়ি থানায় আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। ঘটনার সবশেষ জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্না, হ্যাঁ সজল, আমি আগের সংবাদও যেমনটি জানিয়েছিলাম, সোনাইমুড়ির এই 3 সহোদর হত্যাকাণ্ডের ঘটনায় যখন ঘটেছিল তখন 3 জনকে মারা হয়েছিল। 3 জনের ভিতর 2 জনের লাশ ঘটনাস্থলেই ছিল। ওই ঘটনাস্থল থেকে পুলিশ এই সোনাইমুড়ি থানায় নিয়ে এসছে। থানায় নিয়ে আসার পর এখানে ছিল আর আরেকজন আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল নোয়াখালীর 250 শয্যা হাসপাতালে, জেনারেল হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার সেই ভাই কামাল হোসেন তাকে মৃত ঘোষণা করে। তো এর মধ্যে যে এখানে হারুন এবং বাবলুর লাশ ছিল, আমি আগের রিপোর্টে জানিয়েছিলাম যে ওই তাদের লাশটা এই একটু আগে, আধা ঘন্টা আগে এখান থেকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তো এরপরে এখান থেকে লাশ যাওয়ার পরে এখানে মর্গে এখন ওই 3 জনের ময়না তদন্ত হবে। তো ময়না তদন্তের বিষয়টা নিয়ে আমি আবার এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছে, ওনারা লাশ পাওয়ার সাথে সাথেই ওনারা ময়না তদন্তের কাজটা শেষ করবেন। আর আরেকটা বিষয় যেটা আমি জানিয়ে রাখি সজল, এখানকার যিনি একজন এই ঘটনার অস্ত্র সরবরাহের অভিযোগে একজন নারী ফাতেমা বেগম, তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আনা হয়েছে এই থানায়। তো আনার পরে এই পরবর্তীতে যারা রাতে অভিযান চালিয়েছেন, তো এমন একজন এখানকার এই থানার পুলিশ কর্মকর্তা বাবর আলী, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে যেটা জানিয়েছেন, ওই গ্রামে তারা যখন অভিযান চালিয়েছেন, অভিযান দেখা পড়েছে নারী পুরুষ পুরো একেবারে গ্রামটা পুরো নারী পুরুষ শূন্য হয়েছে। আর বিশেষ করে একজন নারীকে ধরে আনার পরে, আটক করার পরেই কিন্তু ওখানকার নারীরাও পালিয়ে গেছে। এখন ওই বলা চলে যে ওই কাজীনগর যে গ্রামটা আছে, ওই গ্রামটা এখন নারী পুরুষ উভয় এখন ওই গ্রাম ছাড়া। তো যার কারণে ওনারা কাউকে খুঁজে পাননি এবং কোনো গ্রেফতার হয়নি। আর এই পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানকার যিনি পরিদর্শক আছেন এই থানার, ওই পরিদর্শকের সাথে আমি কথা বলেছি। উনি এখনো বলেছেন যে মামলা এখনো হয়নি, কোনো অভিযোগ আসেনি, তবে মামলা প্রক্রিয়াধীন, মামলা একটা হবে, মামলার মানে কাজ চলছে। আর আরেকটা বিষয় যেটা আমি জানিয়ে রাখি, এখানে যে জিনিসটা আছে, এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলেছে, তাদেরকে আমরা হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো তাদেরকে কিভাবে আঘাত করা হয়েছিল এবং কি কারণে মারা যেতে পারে, মারা গিয়েছে। তো ওই বিষয়গুলো তো মানে স্পষ্ট করবে। অস্ত্র ব্যবহার হয়েছিল কিনা, বিভিন্ন একটা অভিযোগ আছে অস্ত্র ব্যবহার করা হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, এই ধরনের একটা কথা আছে। তো এখন এই জিনিসটা হয়তো স্পষ্ট হওয়া যাবে। আমরা পরবর্তী সংবাদে হয়তো এই নতুন কোনো আরো তথ্য থাকলে আমরা সেটা জানাতে চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ। সজল। দর্শক, নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঈদের দিন 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বখতিয়ার মুন্না। বর্ষা মৌসুমে অব্যাহত পাহাড় ধসের কারণে চরম মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছেন বান্দরবান পার্বত্য জেলার অন্তত 30,000 বাসিন্দা।
বিশেষ করে সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টির কারণে পাহাড়ের খাঁজ এবং পাদদেশে বসবাসকারীরাই রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। এক্ষেত্রে পাহাড়ি জনপদ হওয়ায় স্থায়ীভাবে তাদের সরিয়ে নিতে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। বান্দরবান ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভূপ্রকৃতিগতভাবে পাহাড় ঘেরা বান্দরবান পার্বত্য জেলা, কিন্তু গাছ কেটে সাবার করার পাশাপাশি জুম চাষের জন্য পাহাড় ন্যাড়া করে ফেলায় প্রায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। বিশেষ করে ন্যাড়া হয়ে পড়ায় বৃষ্টি হলে ধসে পড়ছে বালি মাটির পাহাড়গুলো, ফলে প্রায় ঘটছে প্রাণহানির ঘটনা। 2012 সালের লামা এবং নাইক্যাংছড়িতে পাহাড় ধসে মারা যায় 38 জন। তারা খুব ঝুঁকিপূর্ণ, পাহাড় ভেঙে ভেঙে অনেকের ক্ষতি হচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। অতিরিক্ত বর্ষণের পরে যারা পাহাড় কেটে ঘর করে, ওই বেশি বৃষ্টি হলে তখন পাহাড় ভেঙে ঘর চাপা পড়ে, অনেক সময় মানুষ মারা যায়। স্থানীয়রা জানায় জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে তাদের এখানে থাকতে হচ্ছে। বাচ্চা কাচ্চালে থাকতে আসি, বাচ্চা কাচ্চা মরে যাইলে এই জায়গায় বাপ মা চাইছে নিবার লাগে গেছি না। ভয় তো লাগে, ভয় থাকলেও আর কোনো জায়গা নাই তো যাবার। অন্যদিকে তেমন কোনো সুযোগ না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। সাম্প্রতিক যে বন্যাটা হলো সেই বন্যাতেও আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনি। আমাদের পার্শ্ববর্তী যে স্কুল কলেজ আছে সেগুলোতে আমরা সরিয়ে আনি। গত 26 জুন প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে বান্দরবান পার্বত্য জেলায় 2 জনের মৃত্যু হয়। এভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি, আবার সে পাহাড় ধসে পড়ছে বসতবাড়ির উপর, ঘটছে প্রাণহানির ঘটনা। নানা জটিলতার কারণে তাদের সরিয়ে নেওয়া যাচ্ছে না। এর মাঝেও পাহাড় ধসে মৃত্যু ঝুঁকির মধ্যে বসবাস করছে হাজারো বাসিন্দা। বান্দরবানের লামা থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে 6 জন নিহত হওয়ার ঘটনায় 4 জনকে আসামি করে আলাদা 2টি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গত রাত 11:30টার দিকে নগরীর বায়েজিদ থানার এসআই আব্দুল হালিম বাদী হয়ে 3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মাইন উদ্দিন সহ 2 জনকে গ্রেফতার করা হয়। এসআই রাসেল আহমেদ বাদী হয়ে খুলশী থানায় মোহাম্মদ খোকন নামে একজনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করা হয়। তবে এ মামলার আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মূলত পাহাড় কেটে বসতি নির্মাণ করায় এ প্রাণহানির ঘটনা ঘটে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। শনিবার রাতে বায়েজিদ এলাকায় পাহাড় ধসে 3 শিশু এবং লালখান বাজারে পাহাড়ের মাটি ও দেয়াল ধসে 2 শিশু ও 1 মহিলা নিহত হন। সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে এখন শুধুই কান্নার রোল। পরিবারগুলোর ঈদ আনন্দ পরিণত হয়েছে স্বজন হারানোর শোকে। গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়, আহত হন 45 জন। এদের মধ্যে 21 জন চিকিৎসাধীন রয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি ও রিপোর্টার সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে আর্তনাদ করছে সন্তান। কেউ বা মোবাইলে স্বজনের মৃত্যুর খবরে পাগলের মতো ছুটে এসেছেন হাসপাতালে। তার মতো অনেকেই এই দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে ঈদের আনন্দ এখন কান্নায় রূপ নিয়েছে। তাদের উৎসবে লেগেছে বেদনার রং, নেমে এসেছে শোকের ছায়া। ছেলেটা আমার সংসারের একমাত্র উপার্জনকারী একটা ছেলে এসে বলছে, অন্য গাড়ির লোক বলিছে যে অ্যাক্সিডেন্ট করেছে, সিরাজগঞ্জ সদর হাসপাতালত আছে। আমি শুনে চলে আসছি, বাবা আমার কেউ নাই। আমার কাছে ফোন আসলো একটা, আজাদ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আজাদ গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাসতে থাকে, তো ড্রাইভার গাড়ি চালায়। তো পরে শুনলাম যে মারা গেছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বেমসে ছিলাম, যখন জ্ঞান ফিরছে উঠে দেখি বহুত মানুষ সিটের নিচে দিয়ে পড়ে রয়েছে। লাস্টে দিয়ে কষ্ট হয়ে একা পার হয়ে গেলাম, বাইরে এলাম জানালা। ড্রাইভারের কারণে মদ অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার রং সাইডে গাড়ি চালাচ্ছিল। ওভারলোড গাড়িটা ছিল, অনেক যাত্রী ছিল, উপরেও লোক ছিল, এমনকি ভিতরে মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। টানি হিসড়ায় জুতা খুলবার যায় আমার পা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমার গায়ে শক্তি ছিল, লোকজনকে বাইর করে দিয়েছে। আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা বামে ছিল, চট্টগ্রামের গাড়িটা ওভারটেক করতে যায়, তারপরে আমার গাড়িটা মারিয়ে দিছে আর কি, রং সাইডে যায়।
দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে দ্রুত গতিতে গাড়ি চালানোই এ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ভোর অনুমান 5টা থেকে 5:15টার ভিতরে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাস সাবির পরিবহন এবং দিনাজপুর থেকে ঢাকাগামী বাস আজাদ পরিবহন দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল এবং সাবির পরিবহনের ড্রাইভার হয়তো ঘুমেছিল বলে এই জন্য সে রং সার্ভিসে যায় সরাসরি আজাদ পরিবহনকে আঘাত করে। চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সাব্বির পরিবহনের একটি বাস রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 10 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 45 জন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। চলাচলের অনুপযোগী নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক মেরামতে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। এবং বরাদ্দের 7 বছরেও নির্মিত হয়নি টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা স্কোয়ার, হতাশ স্থানীয় মুক্তিযোদ্ধারা। একে অপরকে দুষছে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। যানবাহন, বাসস্থান, জনবল ও পর্যাপ্ত স্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত পুলিশ বাহিনী। তার উপর রয়েছে নির্দিষ্ট কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত কাজের চাপ। এই অবস্থায় তাদের কাছ থেকে মানসম্পন্ন সেবা কতটুকু পাওয়া যাবে তা নিয়ে সংশয়ে রয়েছেন খোদ পুলিশ কর্মকর্তারাই। আর বিশ্লেষকরা বলছেন, একটি সেবামূলক বাহিনী হিসেবে গড়ে তুলতে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রোদ বৃষ্টি ঝড় যাই থাকুক না কেন ট্রাফিক থেকে শুরু করে পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যদের দায়িত্বের তাগিদে দিনের বেশিরভাগ সময় থাকতে হয় রাস্তায়। টহল দিতে কিংবা আসামি ধরতে কোনো অভিযানে যেতে একদিকে রয়েছে যানবাহনের অপর্যাপ্ততা, আবার যানবাহন যা আছে সেগুলোর অবস্থাও করুন। এই অবস্থায় অনেক ক্ষেত্রেই রিকুইজিশন করা গাড়ির উপর নির্ভর করছে পুলিশ। এখন যে প্রকট সীমাবদ্ধতা, তার মধ্যে আমাদের যানবাহন প্রত্যেকটা থানায় আমি যখন দেখি কমপক্ষে 4 থেকে 5 টাকা গাড়ি দরকার। আসামি নেওয়ানোর ক্ষেত্রে আমাদের যে প্রিজনার ভ্যানের অবস্থা যদি দেখেন, সেটি কিন্তু একেবারেই জরাজীর্ণ। রাস্তাঘাটে আমাদের যে গাড়িগুলো নিয়ে পুলিশ ডিউটি করে সেই গাড়িগুলো অনেক কম, পাশাপাশি যেগুলো আছে সেগুলো জরাজীর্ণ। দায়িত্ব পালন শেষে বিশ্রামের যে জায়গা সেটিও একে অপর্যাপ্ত, তার উপর অস্বাস্থ্যকর। এক বিছানায় পালাক্রমে ঘুমাতে হয় 3 থেকে 4 জনকে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গড়ে শতকরা 4 ভাগ সদস্যদের জন্য বাসস্থানের ব্যবস্থা রয়েছে। তবে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মতে 4 ভাগ নয়, এটি কোনো ক্রমেই 2 ভাগের বেশি নয়। পুলিশ সদস্যরা গড়ে পড়তায় 4% সদস্য সরকারি বাসস্থানে থাকতে পারে, আর 96%ই তাদের নিজের ব্যক্তিগত উদ্যোগে ভাড়া নিয়ে থাকতে হয়। একটা বেডের বিপরীতে 2.5 জন বা 3 জন, অর্থাৎ একজন ডিউটিতে যেত আর একজন রেস্ট করত, এরকম একটা অবস্থা ছিল। তো ওই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু এখনো সেই সংকটটা কিন্তু রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি বাহিনী এমন নাজুক অবস্থায় থাকলে তাদের কাছ থেকে মানসম্পন্ন সেবা পাওয়াটা দুষ্কর। পুলিশের যে রিসোর্স, লজিস্টিক্স, প্রত্যেকটা জায়গায় হিউজ ঘাটতি আছে। একজন পুলিশ 1200 মানুষের এগেনস্টে কাজ করে, এটা সারা পৃথিবীতে চিন্তা করলে এটা সম্ভব না। পুলিশের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি দমনমূলক মানসিকতা ত্যাগ করে আরো বেশি সামাজিক ও সেবামূলক বাহিনী হিসেবে গড়ে তোলারও তাগিদ দেন তিনি। পুলিশকে নিয়ে আলোচনা আছে সমালোচনা। পুলিশ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারে না, রয়েছে সেই অভিযোগও। তবে বাসস্থান থেকে শুরু করে নানা সীমাবদ্ধতার মাঝে কতটুকু সেবা নিশ্চিত করা যায়, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংবিধানের সুনির্দিষ্ট ঘোষণা, ধর্ম, বর্ণ, গোত্র বা লিঙ্গের ভিত্তিতে রাষ্ট্র কোনো মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। এরপরও সমাজ বিচ্ছিন্ন হিজড়া সন্তান বরাবরই বঞ্চিত পূর্বপুরুষের সম্পত্তি থেকে। সংবিধান এবং ধর্মীয় আইন অনুসারে জন্মগত এ অধিকারের বর্তমান অবস্থা তুলে ধরছেন শাতিলা শারমিন। আজ থাকছে হিজড়া জীবন নিয়ে তার 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স।
শৈশবে ভাই বোন সহ পরিবারের সাথে একটু একটু করে বেড়ে ওঠে একজন শিশু। বয়স বাড়ার সাথে সাথে শিশুটির শরীর আর আচরণে যখন পরিবর্তন ঘটতে থাকে, তখন কাছের মানুষগুলোর কড়া শাসন তাকে জানিয়ে দেয় সে আলাদা। বাবা মারধর করে, ওরকম অত্যাচার করে, মা তো কিছু বলে না, মা তো বুঝে যে মনটা অন্যরকম। বড় বোন কলেজে পড়তো, তারপর ওনাকে মানুষে নানান কথা বলে, সমাজে মুখ দেখাতে পারে না, মানুষ খারাপ বলে না। আমাকে এরকম দিন গেছে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। বর্দা ধরতো, মেজদা মারতো, মেজদা ধরতো, বর্দা মারতো। ওদের কথা ছিল মারলে আমি ঠিক হয়ে যাব। আমি এক কাপড়ে বের হয়ে এসেছিলাম। মাকে বলেছিলাম আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম, তুমি পাকঘরে বসে তোমাকে কাঁদতে হবে। সংবিধান মতে নাগরিক হতে মায়ের গর্ভ থেকে জন্ম নেয়াই যথেষ্ট, হোক সে পুরুষ, নারী বা হিজড়া। ফলে রাষ্ট্রের অঙ্গীকার মোতাবেক মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার সন্তানের মাঝে সমান ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু সমাজে হেয় হবার ভয়ে আপনজনই হিজড়াদের বঞ্চিত করে জন্মগত অধিকার থেকে। আমি তো কলা গাছ ফেটে হইনি বা মাটি ফেটে হইনি, আমি তো তাদের গর্ভ থেকে হয়েছি। আমি চাই যে আমি তাদের পরিচয় পাচ্ছি। চাচারা আমরা দিতে যাচ্ছে না, বাবা মা দিতে যাচ্ছে আমার নামে। আইনবিদরা বলছেন, সংবিধান তো বটেই, সম্পত্তিতে হিজড়া সন্তানের উত্তরাধিকার দিতে ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তরাধিকার সমভাবে একটা স্বীকৃতি পাবে, যে এখানে কে কি পরিচয়ে আছে সেটা বড় কথা না, উত্তরাধিকার উত্তরাধিকার, এবং সেটা সমানভাবে বন্টন হবে। ঘর আলো করে যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করে বাবা মায়ের কোলে, সে হতে পারে ছেলে বা মেয়ে, সে হয়ে যেতে পারে তৃতীয় লিঙ্গের কেউ। যখনই এরকম পরিস্থিতি হয়, তখন পরিবার বা সমাজ থেকে সেই শিশু সন্তানটি হয়ে পড়ে বিচ্যুত। বিশেষজ্ঞদের মতে, সম্পত্তিতে উত্তরাধিকারের মাধ্যমে অধিকার ফিরিয়ে দিলে এই অবস্থার উন্নতি সম্ভব। শাতিলা শারমিন, সময় সংবাদ, নবীনগর, সাভার। হিজড়াদের স্বাস্থ্যসেবা রাষ্ট্র কতটা নিশ্চিত করতে পারছে তা নিয়ে থাকবে হিজড়া জীবনের তৃতীয় পর্ব। বরিশাল থেকে এই প্রথমবারের মতো দালালদের দৌরাত্ম্য ছাড়াই বিনা খরচে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন নারী শ্রমিকরা। সরকারি তত্ত্বাবধানে ও বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গৃহকর্মী হিসেবে সৌদি আরব যাচ্ছেন তারা। এজন্য বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন ৭২ জন নারী। এমন সুযোগ পেয়ে আনন্দিত গমনেচ্ছু নারীরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমিক নিয়ে থাকে দেশটি। এবার গৃহকর্মী হিসেবে নারী শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে। আর্থিক সচ্ছলতার জন্য সেখানে যাচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। দালালদের হ্যাস্তন্যাস্ত ছাড়াই এই প্রথমবার বিনা খরচে গৃহকর্মী হিসেবে সৌদি যাচ্ছেন নারীরা। আর এই সুযোগ পেয়ে খুশি নির্বাচিত নারীরা। সংসারে অনেক অভাব অনটন, সেই কারণে আমি বিদেশে যাব। আমি শুনছি বিদেশে গৃহস্থলী কাজের জন্য নেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে। জায়গা নাই, জমি নেই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করাতে পারতেছি না। এখন নিজে পরিবারের সাথে একটা কথা বললে মিট করে দেখা, আমাদের খুব সুযোগ দিচ্ছেন সরকারে। আমার ফ্যামিলি আমারই চালাইতে, সরকারি বিনা টাকায় নিতে আছে, সেই জন্য আমি যাইতে আছি। পরিবারের সাথে আমি কথা বলে অনুমতি নিয়ে যাচ্ছি, আর সরকার যে আমার সুযোগ দিতে আমি খুশি। সৌদি আরবে কর্মক্ষেত্র সামাল দেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত নারীদের সরকার 10 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। কর্মক্ষেত্রে যা কিছুর মুখোমুখি হবে সে বিষয়ে জানানো হয়েছে। এছাড়া আইন কানুন, রীতিনীতি ও ভাষা সম্পর্ক জানানো হয়েছে। এমনকি পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন সম্পর্ক ধারণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সংখ্যক নারী সৌদি আরব গেছেন বলে জানান বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তা। যে সকল নারী সরকারিভাবে সৌদি আরব যাবার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে বেশ কিছু ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন, বাকিরা যাবার জন্য অপেক্ষায় আছেন। যেহেতু বিষয়টি প্রথম এবং নির্বাচন করার জন্য সময় ছিল কম, তাই গমনেচ্ছুকদের অংশগ্রহণ তুলনামূলক কম। বরিশাল বিভাগ থেকে এবার সৌদি আরব যাচ্ছেন ৭২ জন নারী। এর মধ্যে বরিশালের ১৯, পটুয়াখালীর ২১, বরগুনার ২১, ভোলার ৬, ঝালকাঠির ৪ এবং পিরোজপুরের ১ জন। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বরিশালের উজিরপুরে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায়, কে বা কারা গতকাল বিকেলে উজিরপুর উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ডের কাছে নির্যাতিতাকে ফেলে যায়। সেখান থেকে মেয়েটিকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
যে মেয়েটা ওরা এই যে অজ্ঞান পাইছে ইসলেদির বাজারে সে ফোন দিয়ে কইছে কি যে আপনার বুইনজির পাও কাটতে গেছে আপনি একটা পুরন কাপড় লইয়া আহেন। আমি তরতরি ভাতের ফাইলে চুলের ফার থইয়া আমি একটা পুরন কাপড় এই কাপড়টা লইয়া আইছি। সে কইছে পাও কাটতে গেছে। রোগী এখন শকে আছে, রোগীর ব্লিডিং হচ্ছে, রোগীর অবস্থা ভালো না। মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ডাক্তার সাহেব জানালেন তাকে ধর্ষণ করা হয়েছে, তার চিকিৎসা চলতেছে। মেয়েটি অচেতন অবস্থায় আছে, তার কাছ থেকে এখনো জবানবন্দি সংগ্রহ করা সম্ভব হয় নাই। প্রকৃত অপরাধী কারা তার জ্ঞান ফিরলেই জানতে পারবো। তথাপিও এলাকায় আমাদের পুলিশি তৎপরতা চালিয়েছি এবং আমরা অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। পটুয়াখালী থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান সহ 5 জনকে আটক করেছে পুলিশ। গত রাত 11টার দিকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় মেহেন্দিগঞ্জ থেকে কুয়াকাটা যাওয়ার পথে লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে ছাত্রদল সভাপতিকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও 4 জনকে আটক এবং একটি গাড়ি জব্দ করে পুলিশ। মাদকদ্রব্য বহনের দায়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানানো হয়েছে। লেবুখালী থেকে আপনার এটা নেমে যায়, প্রাইভেট কারটা নেমে যায়, তখন ওটাকে চেক করি আমরা এবং চেক করার সাথে সাথে সে নিজেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলে পরিচয় দেয় এবং আমরা জানতে পারি যে ঢাকাতে তার একাধিক মামলা রয়েছে। এরই ভিত্তিতে তার বিভিন্ন লাগেজ চেক করা হয়। লাগেজের ভিতরে 45 পিস ইয়াবা এবং একটা সাদা স্পার বোতলে মদ সদৃশ লাল কষ্টের দিয়ে পেঁচানো একটা বস্তু দেখা যায়। ঈদের ছুটিতে সব বয়সী পর্যটকদের ঢল নেমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। অশান্ত সমুদ্রের জলরাশি দেখে ঘুরতে আসা পর্যটকরা রোমাঞ্চিত। সূর্যাস্ত, সূর্যোদয় ও সমুদ্র স্নান সহ বিভিন্ন দর্শনীয় স্থান বাড়িয়ে দিয়েছে পর্যটকদের আনন্দ। আর পর্যটন পুলিশ পর্যটকদের নিরাপত্তা দিতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে পরিবারের সবাইকে নিয়ে অনেকেই ছুটে এসেছেন সাগরকন্যা কুয়াকাটায়। সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তেই সব বয়সী পর্যটকদের আকর্ষণ করে সমুদ্রে স্নানে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাটাও সবার। আর আনন্দ ঘন এই মুহূর্তটাকে ছবির ফ্রেমে বন্দী করতে ব্যস্ত অনেকেই আবার টিউব আঁকড়ে ধরে ভাসছেন সমুদ্রের বুকে। শুধু সমুদ্র নয়, ঘুরতে আসা পর্যটকদের ভিড় ছিল এখানকার অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। শামুকের তৈরি বিভিন্ন সামগ্রী, শত বছরের পুরানো নৌকা, বৌদ্ধ মন্দির তাদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। পানিতে নামলাম, মজা করলাম। পানিতে সবসময় ভালো লাগে সবার কাছে। এখানে আসার পর ঈদের আনন্দ অনেক বেশি বেড়ে গেছে। আমরা আসলে ঈদের দিন আসছি, জার্নিটা অনেক মজার ছিল। সমুদ্র দেখলাম, সব ফ্যামিলি একসাথে টাইম স্পেন্ড করলাম, সব মিলে অনেক ভালো লেগেছে। এখানে এসে তো সি বিচ, পানিতে গোসল করা, ভিজাভিজি সবকিছু মিলে অনেক ভালো লাগছে এখানে এসে। ঈদের আনন্দ উপভোগ করা, একটু নিরিবিলি পরিবেশ, সমুদ্র সবকিছু মিলে একটু আলাদা পরিবেশটাই বেটার। এর আনন্দ এখানে আসার পরে সত্যি কথা অনেক গুণ বেড়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ঈদটা এখানেই করছি। পুলিশ আছে এখানে, আমাদের সিকিউরিটিটা অনেক বেশি হচ্ছে। আর এখানে সবাই এনজয় করছে, তো আমরাও এনজয় করছি। এদিকে পর্যটক বাড়ার সাথে সাথে পর্যটন স্পটগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 0 পয়েন্ট ছাড়াও আশপাশে আরো যেগুলো স্পটগুলো আছে আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা দিয়েছি। আমরা সব সময় আমাদের হেলার দিয়ে এবং বিভিন্ন ভাবে আমরা পর্যটকদেরকে সাবধান করছি যারা তাদের কোনো বিপদ আপদ না হয়। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকদের আকর্ষণে কুয়াকাটায় রয়েছে আরো 13টি পর্যটন স্পট। সময় সংবাদ, বরগুনা। এদিকে নরসিংদীতে আন্তর্জাতিক মানের একমাত্র বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে ঈদের দিন থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিনোদনপ্রেমী দর্শনার্থীদের আকৃষ্ট করতে ড্রিম হলিডে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পাশাপাশি নতুন সংযোজন করা হয়েছে বুলেট ট্রেন, রোলার কোস্টার ও ভূতের রাজ্য। কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পেয়ালের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির সৌন্দর্যপূর্ণ গাছগাছালি বেষ্টিত মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এখানে মিলবে হিমালয় পর্বতের সাদৃশ্য। নাম রাখা হয়েছে ফ্যান্টম হিল। এ পার্কে এখন বাস করছে 30টি ভূত। ইটালি থেকে আনা হয়েছে এই ভূতগুলো। ভূতের রাজ্যের পাশাপাশি যোগ হয়েছে বুলেট ট্রেন, রোলার কোস্টার, আধুনিক সুইমিং পুল, বাম্পার কার, এয়ার বাইসাইকেল ও আই পাহাড়। এর পাশাপাশি নতুন মাত্রা যোগ করেছে ওয়েব পুল, যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কান পাতলেই শোনা যাবে সমুদ্রের গর্জন। পানিতে নামতে অনেক
মজার, ডিজেটা অনেক মজার, সুইমিংটা অনেক ভালো লাগছে। সবাই অনেক মজা করতেছে, আমরা অনেক মজা করলাম। বাইরে বৃষ্টির কারণে বোঝা যায় না ঈদ, যে এখানে আসার পরে মনে হচ্ছে যে আসলে ঈদ। প্রায় ৭৫ বিঘা জমির ওপর নির্মাণ করা এই পার্কটিতে রয়েছে বিভিন্ন রাইডস। ঈদের ছুটিতে দর্শনার্থীরা এখানে এসেও উচ্ছ্বসিত। নাগরিক জীবনের কোলাহলের বাইরে পার্কের এই সৌন্দর্যকে উপভোগ করতে ঈদের ছুটিতে অনেকেই সপরিবারে বেড়াতে এসেছেন এখানে। বাচ্চাদের জন্যই আর কি, বাচ্চাদের জন্য এখানে আসা হলো আমাদের। এত খেলনার বাচ্চাদের জন্য কোন বাচ্চাই মানে বাবা মার হাত থেকে ছুটে চলে যাবে। 2 বছর থেকে শুরু করে বৃদ্ধ যারা তারাও এখানে এসেছে। ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসছি, তো এখানকার পরিবেশটা খুব ভালো। তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক মজা লাগছে। পার্কের ব্যবস্থাপনা পরিচালক জানান, দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে, আর আনসারের নিজস্ব ক্যাম্প আছে, আর এখানে আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রবেশে লাগে 200 টাকা। সময় সংবাদ, নরসিংদী। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কটির 1 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে শত শত যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কিছুদিন পরপরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। তবে কর্তৃপক্ষের দাবি, সড়কের ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলাচল করায় দ্রুত বেহাল দশা হচ্ছে সড়কটির। নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা শুকনাকুড়ি অ্যাপ্রোচ থেকে শুরু করে কালা মার্কেট পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে একেবারেই ভেঙে গেছে 1 কিলোমিটারের বেশি রাস্তা। এলাকাবাসীর সহায়তায় শ্রমিকরা কোনো মতে ইট বালু দিয়ে সচল রাখছে সড়কটি। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি ভাঙা রাস্তার কারণে চলাচলে অতিরিক্ত সময় লাগছে যাত্রীদের। ভাঙার কারণে আমাদের খুবই সমস্যা হয়, গাড়ি ফাইসা যায়, সময় মতো আমরা যাইতে পারতাছি না, রোগী অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের শিকারও হয়। দীর্ঘদিন ভাঙা থাকার পর 2012 সালে 5 কোটি টাকা ব্যয়ে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছিল। 2 বছর যেতে না যেতেই রাস্তার এই বেহাল দশা। এলাকাবাসীর দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় বারবার এই অবস্থা হচ্ছে। এই রাস্তাটা এখন কাজ করার কিছুদিন পরেই এই রাস্তাটি ভেঙে গেছে। রাস্তা করতে হবে 3 ফুট বেড কাটিয়া ভালো বিল্ডিং করিয়া রাস্তা করলে টিকবে, নালে আর টিকবে না। তবে সড়ক কর্তৃপক্ষের দাবি, ভারী যানবাহন চলাচলের জন্য সড়কটি নির্মাণ করা হয়নি। এতে বাড়তি চাপ পড়ায় এই অবস্থা সৃষ্টি হচ্ছে। নিচের থেকে সরাসরি কাদা ওঠে, কারণ এই যে 550-600 সেফটি বালু ভিজা বালু এর এক একটার ওজন 25-30 টন, এবং এইরকম অনবরত প্রতিদিন 500 থেকে 600 ট্রাক রান করে। আপনারা সহজে অনুভব যে এখানে রাস্তা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। দুর্গাপুরের বালু, কয়লা, চীনামাটি ও পাথর সহ বিভিন্ন খনিজ সম্পদ সারা দেশে সরবরাহের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে 600 থেকে 700 ট্রাক চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। গাইবান্ধার জুমার বাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত যুবক রাব্বি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে জেএমবির সাবেক সদস্য ছিল বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা জানায়, গত রাত 8টার দিকে সাঘাটা উপজেলার জুমার বাড়ি বাজার থেকে বসন্তের পাড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিল রাব্বি। ওয়াবদা স্লুইস গেটের কাছে পৌঁছালে 2টি মোটরসাইকেলে করে আসা 6 যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় জড়িত সন্দেহে এনামুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 5 থেকে 6 জন লোক ছিল 2 গাড়িতে, সরাসরি গুলি করে তারা চলে যায়। পরে আমরা নিয়ে হাসপাতালে চলে আসি, বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে। আসার পর সেখানে রাত 2:15টায় মারা যায়। সে এক সময় জিএমবি করতো, কিন্তু জিএমবি থেকে বের হয়ে আসার পর সে ওই দলের জড়িত থাকে না, এবং তার মামলা টামলা যা ছিল সব খারিজ হয়ে যায়। খারিজ হয়ে যাওয়ার পরে সে তার সংসার জীবনে ফিরে আসে। দেশের বাইরের খবর। ইয়েমেনের বন্দরনগরী এডেনে হাউথি বিদ্রোহীদের ভারী মর্টার শেল হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 45 জন। এছাড়াও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। নিহতদের মধ্যে কমপক্ষে 10 জন শিশু রয়েছে বলে জানা গেছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায়
বন্দরনগরীর বেশিরভাগ এলাকা হাউথিদের কাছ থেকে পুনর্দখল সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে। দেশটি নির্বাচিত সরকারের এমন দাবির 3 দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটল। গত কমাস ধরেই হাউথি বিদ্রোহীদের কাছ থেকে এডেন নগরী পুনর্দখলে অভিযান চালিয়ে আসছে দেশটির সরকারি বাহিনী। দেশটিতে গত 4 মাস ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 3,500 মানুষ। to reach. But neither Saudi-led airstrikes on rebel positions since March, nor UN-backed peace talks. ভারতের মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। রাজ্যের উজ্জয়িন শহরে বন্যার পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। গৃহবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এদিকে রাজ্যের শিপ্রা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদীর উপর অবস্থিত 2টি সেতু। বন্যার কারণে বিভিন্ন রাস্তাঘাট, সেতু ও রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৈদ্যুতিক তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা। বন্যার আশঙ্কায় অন্যত্র চলে যেতে শুরু করেছেন নদী তীরবর্তী বেশিরভাগ মানুষ। খেলার খবর। বড়দের পর ছোট প্রোটিয়াদের বিপক্ষে এবার দুর্দান্ত পারফরমেন্স দেখালো ইয়াং টাইগাররা। 7 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান যুবাদের 22 রানে হারিয়ে 5-2 ব্যবধানে দাপুটের সঙ্গে সিরিজ জিতল তারা। আগে ব্যাট করে 6 উইকেটে 266 রান করে বাংলাদেশ। জবাবে মিরাজের বোলিং তোপে 244 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের পিনাক ঘোষ। ডারবানে টস জিতে আগে ব্যাট করে ইয়াং টাইগাররা। ওপেনিংয়ে পিনাক ঘোষ ও সাইফ হাসান 63 রান যোগ করেন। পিনাক আউট হন 31 রান করে। এরপর সাইফ ফেরেন ব্যক্তিগত 45 রানে। পরে তৃতীয় উইকেট জুটিতে জয়রাজ শেখ ও জাকির হোসেন যোগ করেন 82 রান। জাকির করেন 42 রান। ব্যক্তিগত 90 রানে আউট হন জয়রাজ। শেষ দিকে শান্তু 17 রান করলে 266 রানের সংগ্রহ পায় বাংলা যুবারা। জবাবে প্রোটিয়ারা দলীয় 69 রানে হারায় টপ অর্ডারে 3 উইকেট। এরপর স্বাগতিকদের ব্যাটিং লাইনে আঘাত হানেন মিরাজ, কিন্তু ওপেনার স্মিথ 89 ও গালিয়েম 65 রান সংগ্রহ করলেও হার এড়াতে পারেনি তারা। জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়াং টাইগাররা। বাংলাদেশের পক্ষে মিরাজ নেন 4 উইকেট। এর আগে বাংলাদেশে 6-1 ব্যবধানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিতেছিল মিরাজরা। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী নগরবাসী। দর্শক, এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির। হ্যাঁ সজল, কমলাপুর রেল স্টেশনে আমরা আছি। তো এখানে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন এসছে। তো আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, তবে আজকে থেকেই কিন্তু সরকারি ছুটি শেষ, অর্থাৎ আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে সরকারি অফিস আদালত কিংবা যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তারাও অফিস আদালতগুলোতে আসবেন। তো এখন যেটা হচ্ছে যে কমলাপুরে বেশ কয়েকটি ট্রেন এসছে, সেই ট্রেনগুলোতে কিন্তু যাত্রী অনেক ছিল। একেবারে উপচে পড়া যাত্রী যে সেটা বলবো না, তবে মানুষজন ঢাকায় ফিরে আসছেন এটি বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল। তো এখন আসলে কোনো ট্রেন এখন শিডিউল অনুযায়ী এখন আসার কথা না। একটি ট্রেন আসবে 11টার দিকে, ঈশ্বরদী এক্সপ্রেস যেটি পাবনা থেকে আসে সেই ট্রেন, এবং 11:30টার দিকে আরেকটি ট্রেন আসবে 11 সিন্ধুর তো কিশোরগঞ্জ থেকে। সেই দুটি ট্রেনেও কিন্তু অনেক যাত্রী আসবেন বলে আমরা ধারণা করছি। তো এরকম থেমে থেমে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কিন্তু একটির পর একটি ট্রেন আসবে, এবং সেই ট্রেনগুলোতে আসলে কিছু কিছু মানুষ ঢাকায় যারা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন তাদেরকে আমরা দেখতে পাবো। তো এখানে ঘন্টাখানেক আগে যে ট্রেনটি সর্বশেষ এসছিল সেটি ময়মনসিংহ থেকে এসছিল। সেই ট্রেনটিতে আমরা দেখেছি যে বেশ যাত্রী ছিলেন। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত আগে কেন ঢাকায় চলে আসা ছুটি। তো তারা জানিয়েছেন যে আসলে ঈদের ছুটি অনেকেরই ছিল স্বল্পতম সময়ে, যার কারণে ছুটি শেষ হওয়ায় তারা চলে এসছেন। তবে একটা বড় অংশই ছিল এরকম যে তারা আসলে যাবার সময়, ঢাকা ছেড়ে যাবার সময় যেরকম বিড়ম্বনায় পড়েছেন ট্রেনে উঠতে কিংবা যানজটে পড়ে, তো সেই ভোগান্তি এড়ানোর জন্যই তারা ঈদের ছুটির একটু সংক্ষিপ্ত করে আগে আগে ঢাকায় ফিরে আসছেন, যেন একটু স্বস্তিপূর্ণভাবে ঢাকায় ফিরতে পারেন। তবে আসার কথা হচ্ছে যে যারাই ঢাকা ছেড়ে গিয়েছিলেন আনন্দ নিয়ে গিয়েছেন যে প্রিয়জনের সাথে দেখা করবেন, এবং তারা যখন আসছেন এটাকে আমরা একটু খোলামেলাভাবে ভাষায় বলতে পারি যে অনেকটা রিচার্জ হয়ে তারা এসছেন। গ্রামে গিয়ে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদের সাথে একান্ত কিছু সময় কাটিয়েছেন, এবং ঢাকা শহরে এই যে একটা বলা যায় যে খাঁচায় বন্দি মতো অবস্থা, সেই অবস্থা থেকে একটু মুক্ত আবহাওয়ায় শ্বাস নিয়ে
পুকুর কিংবা নদী কিংবা গ্রামীণ পরিবেশে সময় কাটিয়ে তারা এখন আবারও ঢাকায় ফিরে আসছেন এবং অনেকে বলছেন যে এতে করে তারা আবারও নতুন করে কর্মজীবনে ফিরে আসার যে একটা উদ্যম দরকার সেই উদ্যমটি পাচ্ছেন। তো সেরকম একটা পরিবেশ কিংবা হাসি খুশি অ্যাটিচিউড তাদের মধ্যে ছিল। এছাড়া যেসব শিশু যারা বাবা মায়ের হাত ধরে গ্রামে গিয়েছিলেন আমরা দেখেছি তারা যখন ট্রেন থেকে নামেন তারাও কিন্তু যথেষ্ট আনন্দের মধ্যেই ছিলেন এবং বলেছেন যে তারা তাদের দাদা দাদি কিংবা নানা নানি কিংবা এরকম মুরব্বী যেসব আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে দেখা করে তারাও অনেক খুশি অবস্থানে রয়েছে। তো সজল, আমরা কমলাপুর রেল স্টেশনে আছি। আবার যখন ট্রেন আসবে তখন গ্রাম থেকে যেসব যাত্রী আবারও ট্রেনে করে এই ঢাকায় ফিরে আসছেন শহরে তাদের আরো ছবি এবং অবস্থা আমরা আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। তিনি জানাচ্ছিলেন ঈদ শেষ করে ঢাকামুখী মানুষের খবর। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী নগরবাসী। নির্বিঘ্নে ফিরতে পেরে চোখে মুখে স্বস্তি। নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি স্বজনদের। অস্ত্র সরবরাহের অভিযোগে এক নারী আটক। বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে বান্দরবানের 30,000 বাসিন্দা। পাহাড়ি জনপদের কারণে স্থায়ীভাবে সরিয়ে নিতে পারছে না প্রশাসন। নানা সমস্যায় জর্জরিত পুলিশ বাহিনী, মানসম্পন্ন সেবা নিশ্চিত করা নিয়ে সংশয়। সেবামূলক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রাপ্য সুবিধা নিশ্চিতের তাগিদ। এবং ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। কুয়াকাটার অশান্ত সমুদ্রের জলরাশিতে রোমাঞ্চিত পর্যটকরা। নরসিংদীর ড্রিম পার্ক সেজেছে বর্ণিল সাজে। এই ছিল সময় সংবাদে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।